মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। কালকুর্ণী দেবীর মূর্তি বিক্রি হওয়ার কথাটা ভাবতেই রিজুর বুকের ভেতরটা কেঁপে উঠল। ও দুটো হাত হাওয়ায় তুলে বৃদ্ধকে জানিয়ে দিল যে সে কোনোভাবেই মূর্তি বিক্রি করতে রাজি নয়। বৃদ্ধ প্রথমে না শুনে অবাক হলেও হাল ছাড়ল না। সে আবারও রিজুকে বুঝিয়ে বলল, দেখ, তুই যেটা বানিয়েছিস সেটা খুবই ইউনিক, মানে এক প্রকারের, বুঝলি? এইরকম আর কোথাও নেই। আমি একজন প্রত্নতাত্ত্বিক, পুরনো ঐতিহাসিক জিনিসপত্র নিয়েই আমার কাজ। এই বলছি, যা দাম হয় আমি দিতে রাজি। দরকার হলে বেশি দাম দিয়েও আমি রাজি কিনতে। সব কথাই রিজু শোনে, কিন্তু শেষ অবধি তার উত্তর পাল্টায় না। দেবীর প্রতি বিশ্বাস রিজুর অটল। সে কিছুতেই নিজের আরাধ্য ভগবানকে বিক্রি করতে রাজি নয়। অন্যদিকে বৃদ্ধ আবার বলে ওঠে, দেখ, এ মূর্তিটা তোরই নির্মাণ করা। একটা যখন করেছিস, আবার একটা তৈরি করতে পারবি তুই। আর মূর্তি তোর সব নয়, ভক্তিটাই সব। রিজুর কথাগুলো মনে ধরে। সে নিজেও ভাবে যে ভক্তি তার পুরো মাত্রায় আছে দেবীর প্রতি। আর এই কথাও ভুল না যে একবার যখন সে পেরেছে মূর্তিটা তৈরি করতে, তখন নিশ্চয়ই আবার একটা মূর্তি তৈরি করতে তার কোনো অসুবিধা হবে না। তাছাড়া ওর এও মনে হয় বোধহয় দেবীর এটাই ইচ্ছে। এভাবেই হয়তো দেবী চাইছে রিজুর দিনকাল ফেরাতে। কিন্তু তাও একটা খটকা রিজুর মনে থেকেই যায়। রিজুকে ইতস্তত করতে দেখে বৃদ্ধ এবারে বলে, আচ্ছা বেশ, এক কাজ কর, আমি আজ না হয় বাড়ি যাচ্ছি, তুই একদিন সময় নে, ভাব। কালকে সকালে আমি আসব আরো একবার। তখন তুই জানাস তুই কি করবি, ঠিক আছে? তবে আমি বলবো, বিক্রি করলে তোর লাভই হবে, বুঝলি? তোর দেবীও হয়তো এটাই চান। কথাটা শুনে রিজু এবার বৃদ্ধের দিকে তাকায়। মাথা নাড়িয়ে হ্যাঁ জানাতেই বৃদ্ধ সেখান থেকে চলে যায়। এবার রিজুর ভাবার পালা শুরু হয়। বৃদ্ধের শেষ কথাটা বেশ মনে ধরে রিজুর, কারণ সে নিজেও তো একই কথা ভাবছিল। বৃদ্ধের মুখ থেকেও সেটাই শুনে ধারণাটার প্রতি বিশ্বাস বাড়ে রিজুর। সে সেদিন বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে লক্ষ্মী রান্না করছে। রিজু চুপচাপ বসে পড়ে লক্ষ্মীর পাশে। রিজুর এরকম ব্যবহারে লক্ষ্মী অবাকই হয়। মূর্তিটা দেখার পর যে কু ডেকেছিল লক্ষ্মীর মন। লক্ষ্মী যে আশা করেছিল তার পুরনো সংসার ফিরে পাওয়ার, সেটা মাঠে মারা গেছে। রিজু আবার কাজ করা, হাটে যাওয়া শুরু করেছে ঠিকই, কিন্তু বাকি পুরো সময়টা রিজুর যায় দেবীর আরাধনাতে। সে কখনো পুজোর কাজে ব্যস্ত থাকে, নয়তোবা দেবীর মূর্তি পরিষ্কার করতে। অনেক সময় তো লক্ষ্মী এও দেখেছে যে রিজু এক মনে তাকিয়ে আছে মূর্তির দিকে, কিছু একটা ভেবে যাচ্ছে। জবা আর লক্ষ্মীকে যেন রিজু ভুলেই গেছে। তাদের সাথে আর কোনো মুহূর্তই আর সে কাটায় না। তাই রিজুকে পাশে বসতে দেখে এরকম অবাক হয়ে যায় লক্ষ্মী। রিজু যেন কিছু ভাবতে থাকে মনে মনে, বাইরে প্রকাশ্যে হতে দেয় না। রান্নার খুন্তি নাড়তে থেকে জিজ্ঞেস করে রিজুকে, কিছু বলছিস? রিজু এতক্ষণ লক্ষ্মীর রান্না করা দেখছিল এক মনে, ভাবছিল মূর্তি বিক্রি করবে কিনা সেই কথা। লক্ষ্মীর গলা পেতেই একটু চমকে ওঠে রিজু। তারপর বলে, হ্যাঁ, কি বলছিস? লক্ষ্মী সেই একই ভাবলেশহীন গলায় বলে, অতই তো, তোকেও জিজ্ঞেস করছি, কিছু বলছিস? রিজু গলা ছেড়ে বলে, হ্যাঁ, মানে একটা বুড়ো বাবু এসেছিল আজকে হাটে। ও বলছে এই কালকুর্ণী দেবীর মূর্তি ও কিনবে।
যত দাম লাগবে ও দিবে, কিন্তু এই মূর্তিটা ওর চায়। লক্ষ্মীর মনটা কিরম যেন খুশি হয়ে যায় এটা শুনে। ও মনে মনেই ভাবে, যাক, এবার ওই মূর্তি থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু বাইরে নিজের শান্ত ভাবমূর্তিটা বজায় রেখেই লক্ষ্মী বলে, তা তুই দেখ তুই কি করবি। রিজু বলে, ওটাই তো বুঝতে পারছি না, ভগবানকে বিক্রি করা কি উচিত বল? কিন্তু অন্যদিকে এটাও মনে হচ্ছে যে এটাও যদি দেবের ইচ্ছে হয় তাহলে সেটা না রাখাও তো উচিত নয়। লক্ষ্মী বলে, বেশ তো, দেখ তুই কি করবি। তবে হ্যাঁ, দেবীর এটাই ইচ্ছে যদি হয়ে থাকে, না রাখলে যদি চটে যায় তোর উপর। এটা বলেই লক্ষ্মী মুচকি হেসে চুপ করে যায়। কিন্তু রিজুর মনে এই কথাগুলো ভয় জাগিয়ে তোলে। সে ভাবে, সত্যি যদি দেবী রেগে যায় তার উপর, তাহলে তো আরো বেশি ভয়ঙ্কর সেটা। ভাবতেই রিজু ঠিক করে সে কালকে মূর্তিটা বিক্রি করবে। রিজু লক্ষ্মীকে বলে, না রে, তুই ঠিকই বলছিস, দেবীর এটাই যখন ইচ্ছা তখন তাই হবে। কিন্তু দাম কত চাইব সেটা তো বুঝতে পারছি না। এই কথাতে লক্ষ্মী খুন্তি রেখে ঘুরে তাকায় রিজুর দিকে। সে বলে, দেখ, সত্যি বলতে আমাদের কষ্ট থাকলেও খেতে আমরা পাই, টাকা বেশি থাকলে অসুবিধাও বাড়ে। তাই তোর যত ধার আছে বাজারে সেটুকু চা বাবুর কাছে, আর কিছু লাগবে লাই। রিজু তাই ঠিক করে। সে আর লক্ষ্মী একসাথে বসে হিসেব করে রিজুর কত টাকা ধার আছে মহাজনদের কাছে। টাকার অঙ্ক কষে মূর্তির দাম হিসেবে ঠিক করা হয়। পরের দিন সকাল হতেই রিজু শেষবারের মতো একবার পুজো করে মূর্তিটাকে, তারপর ভালো করে পরিষ্কার করে নেয়। ঝোলায় ভরে রওনা দেয় হাটের দিকে। অনেক ভোরে বেরোনোর ফলে হাটে তখনও লোক আসা শুরু হয়নি। যেখানে দোকান দেয় রিজু, সেখানে গিয়েই হাঁটু গেড়ে বসে পড়ে বৃদ্ধের অপেক্ষায়। আস্তে আস্তে বেলা গড়ায়, বাজারে ভিড় বাড়তে থাকে। রিজু যদিও একইভাবে বসে থাকে, অপেক্ষা করতে থাকে বৃদ্ধের। হঠাৎ বৃদ্ধকে দেখতে পায় রিজু। তাকে আসতে দেখে ছুটে এগিয়ে যায় তার দিকে। রিজু কাছে আসতেই বৃদ্ধ প্রথমেই প্রশ্ন করে, কি হে, কিছু ভাবলে? হ্যাঁ, রিজু সহজভাবে বলে, বিক্রি করবা বাবু, প্রথমে চাইনি, কিন্তু তারপর মনে হলো দেবীর যদি এটা ইচ্ছা থাকে, তার ইচ্ছে তো মানা উচিত আমার, তাই ঠিক করলাম বিক্রি করব। রিজু বিক্রি করবে শুনে বৃদ্ধের চোখ জলজল করে ওঠে। সে বলে, হ্যাঁ বাবা, একদম একদম ঠিক ভেবেছিস। হ্যাঁ, আর আরও একটা মূর্তি তুই ঠিকই বানিয়ে নিতে পারবি। ভগবানের দেওয়া শিল্পত্ব তোর, না হলে এমন নিপুণ মূর্তি নির্মাণ হয় কি করে? হ্যাঁ, একটু চুপ করে সে আবার বলে, তা ঠিক করলি কত দাম নিবি তুই মূর্তির? হ্যাঁ, রিজু এবারও কিছু না লুকিয়ে সহজভাবে পুরোটাই বলে বৃদ্ধকে। দেখেন বাবু, আমার বাজারে অনেক টাকা ধার হয়ে গেছে, এই মূর্তির টাকাটা দিয়ে আমি সে ধার শোধ করব। বলেই সে নিজের ধারের টাকার হিসেব জানায় বৃদ্ধকে। রিজুর সরলতা আর তার সত্যতা দেখে বৃদ্ধ খুবই খুশি হয়। আর খুশি হয়ে রিজু যত টাকা চেয়েছিল তার দ্বিগুণ টাকা সে তুলে দেয় তার হাতে। প্রথমে রিজু একদমই রাজি হয় না, কিন্তু বৃদ্ধ বলে, দেখ, আমি তোর থেকে অনেক বড়, বড়দের এভাবে না বলতে নেই, বুঝলি? রিজু জিভ কেটে জানায় সে অসম্মান করতে চায়নি বৃদ্ধর। তারপর আর কথা না বাড়িয়ে হাত পেতে নেয় বৃদ্ধের দেওয়া টাকাটা। বৃদ্ধ খুশি হয়ে মূর্তি নিয়ে চলে যায়। রিজু সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টে তাকিয়ে থাকে হাতে পাওয়া টাকাটার দিকে। রিজু বিশ্বাস করে উঠতে পারে না এতগুলো টাকা তার হাতে আছে। সে বিশ্বাস করেছিল ঠিকই, দেবীর আশীর্বাদে তার সব কষ্ট দূর হবে। সেটা এক ধাক্কায় এরকম ভাবে হবে স্বপ্নেও রিজু ভাবার সাহস করেনি। আজকে সেটাই সত্যি হয়েছে। রিজুর হাতে থাকা মোটা টাকার বান্ডিল তারই প্রমাণ।
অসীম খুশি ব্যক্ত করতে না পেরে দু চোখ দিয়ে জল নেমে আসে রিজুর। এতদিন যে খুশি হাতছানি দিয়ে চলে গেছে, আজ দেবীর আশীর্বাদে সত্যি কি সেটাকে হাতে পাবে রিজু? বাড়ি ফিরে রিজু কোনো কথাই বলল না লক্ষ্মীর সাথে। লক্ষ্মী যদিও সেটাকে লক্ষ্য করে না খুব একটা। সে রিজুর খাবার বেড়ে নিয়ে আসে, তারপর থালা রিজুর সামনে নামিয়ে দিয়ে বলে, আমার সব ধারের হিসেব করা ছিল, যাকে যা দিতে হবে সবটা আলাদা করে ওখানে রেখে দিচ্ছি। বলে লক্ষ্মী সামনে পড়ে থাকা কয়েকটা নোটের গোছের দিকে ইশারা করে। তারপর আবার বলে, আর বাকি টাকাটাও বাক্সের ভিতরে ফেলে দিয়েছি, যখন দরকার লাগবে নিয়ে লিস। হ্যাঁ। রিজু কোনো উত্তর দেয় না কথাটা, চুপ করে খেতে থাকে। লক্ষ্মীও শুতে চলে যায়। দুজনের মধ্যের দূরত্ব যেন দিন দিন বেড়েই চলেছে। পরের দিন সকালেই রিজু টাকাগুলো নিয়ে বেরিয়ে পড়ে। একের পর এক মহাজনদের বাড়ি যায় সে। সেখানে সুদের সাথে সব টাকা ফেরত দিয়ে আসে। মহাজন যখন রিজুকে জিজ্ঞেস করে যে সে এত টাকা কোথায় পেল, রিজু একটাই কথা বলে উত্তরে, সব দেবীর কৃপা। মানে না বুঝতে পারলেও মহাজন তাকে আর ঘাটায় না। পাওনার টাকা পেয়েই সে খুশি থাকে। সব টাকা মিটিয়ে রিজু বুক ফুলিয়ে বাড়ি ফিরে আসে। বেশ কিছুদিন কাটে। রিজু আস্তে আস্তে বাড়িঘর সবই সারিয়ে তোলে। ধারাবাহিক জীবনেও অনেক উন্নতি আসে তাদের। যেরকম জীবন রিজু স্বপ্নেও কল্পনা করেনি, সেটা আজ ওদের বাস্তব। একটা পাকা বাড়ি হয়েছে মাটির বাড়ির জায়গায়। যে পরিবার দুবেলা ভালো করে খেতে পেত না, তারা এখন 3 বেলা ভরপেট ভালো খাবার খায়। কত নতুন জামা কাপড় কিনে দিয়েছে ওদের রিজু। গ্রামের লোকেরা অবাক হয়ে যায় ওদের উন্নতি দেখে, অবশ্য খুশিও হয়। রিজুর মতে সবটাই সম্ভব হয়েছে কাল কুর্ণী দেবীর ইচ্ছাতে। শুধু একটাই কথা রিজু এখনো মেনে নিতে পারেনি। সে অনেকবার চেষ্টা করেছে লক্ষ্মীকে কাজে যাওয়া থেকে আটকানোর, কিন্তু কিছুতেই সেটা সে পারেনি। অনেকবার ঝামেলা হয়েছে দুজনের মধ্যে। প্রথম দিকে লক্ষ্মী চেষ্টা করতো রিজুকে বোঝানোর, কিন্তু এখন সে আশাও লক্ষ্মী ছেড়ে দিয়েছে। রিজু কিছু বলতে আসলে এখন লক্ষ্মী সবটা শোনে, মাথা নাড়ায়, কিন্তু কাজে কিছু বদল আনে না। রিজুর আরো বেশি মাথা খারাপ হতে থাকে এটাতে। ফলে জবার ওপরেও এটার প্রভাব পড়তে থাকে। সবসময় বাবা মায়ের মধ্যে এরকম ঝামেলা, দূরত্ব তার ছোট্ট নিষ্পাপ মনটাকে আঘাত দেয়। লক্ষ্মী আর রিজু দুজনেই সেটা বুঝতে পারে, ঠিক করার চেষ্টাও করে, কিন্তু তাতে ঝামেলা বাড়ে বই কমে না। ইতিমধ্যে রিজুর মাথায় একটা বুদ্ধি আসে। রিজু ভাবে সে আজ অব্দি কাল কুর্ণী দেবীর কাছ থেকে যা চেয়েছে, দেবী তাকে তাই দিয়েছে। কাপালিকও তো রিজুকে এই একই কথাই বলেছিল। তাছাড়া রিজু যখন নিজের সমস্যার সমাধান চেয়েছে, টাকা চেয়েছে, দেবী সেটা রিজুকে দিয়েছে। শুধু তাই না, একটা ভালো সুখের জীবন দিয়েছে। এইবার যদি রিজু লক্ষ্মীর কাজ ছাড়াতে চায়, হয়তো দেবী কৃপা করবেন। তিনি লক্ষ্মীর কাজটা কিছু একটা মাধ্যমে ছাড়িয়ে দেবেন। এই কথা মনে হতেই রিজু মনে মনে মন্ত্র জপ করে দেবীর আরাধনা করতে শুরু করে। তারপর মন প্রাণে দেবীর কাছে চায় যেন লক্ষ্মী তার কাজ ছেড়ে দেয়। এইভাবে বেশ কিছুদিন যায়, কিন্তু কিছুই পাল্টায় না। ইতিমধ্যে লক্ষ্মী আর রিজুর কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দরকার ছাড়া ওরা একে অপরের সাথে কথা বলে না। লক্ষ্মী ভালো বউয়ের মতো বাড়ির কাজ সেরে যায় নিঃশব্দে। রিজু এই জিনিসটা সহ্য করতে পারে না। ভেতরে ভেতরে সে অস্থির হয়ে ওঠে। রিজুর মনে হয় শুধু মন্ত্র জপ দিয়ে কাজ হবে না। আগের বার যেরকম মূর্তি পুজো করতে হয়েছিল, এবারও সেটাই করতে হবে। কিন্তু রিজু কি পারবে আবার সেই এক মূর্তি তৈরি করতে? আগের বার কত চেষ্টার পরে গিয়ে সফল হয়েছিল সে। এইবার সেই সফলতা নাও আসতে পারে। তাহলে কি হবে? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।